সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন। এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি? কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা? জনাব নূর। ডক্টর ইউনূসকে 5 বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের, বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে, অনেকে সেটা কপি করেছে, প্রচার করছে, ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা, কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি, এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে, 3 জন ছিল, একজন পদত্যাগ করে দল গঠন করেছে, অনেকে ভেবেছে তাহলে এটা বোধহয় এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব, তো কাজে এটাকে পাবলিকলি এন্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে। তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই। দ্বিতীয় কথা, সরকারের যদি থাকেও, এটা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা তো সেটা কখনোই মানবো না, কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না। এবং আপনি কি চান যে, আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে, আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক, সেটা আপনি চান? আচ্ছা, আমার পজিশনটা বলছি, আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি। আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যেসব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সোচ্চার, তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে, অনেককে হেয় করা হচ্ছে, নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে, কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে, কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য। ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে, কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে, কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন, ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টাদা নিতে পারছে, তারা ব্যবসা বাণিজ্য, কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে। এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর, একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয়। আবার ধরেন ইউনূসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা, এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে, মামলা দিয়ে অপমান করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি, তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই। তো তিনি হয়েছেন, আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন, আমরা সবাই সন্তুষ্ট, এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি, যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন, একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার, যেটা গত 16 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি, তারা দিতে চাই। সেখানে ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো 6 মাস তার মধ্যে একটা নির্বাচন হবে। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না। তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া, সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে। তবে ডক্টর ইউনূস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না, এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ এই নির্বাচনটা বোধহয়। আপনি কি চান? মানে আমি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি, ডক্টর ইউনূস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি 2007 সালেই পারতেন, সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই। কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা, সেটা হয় নাই। পরে তিনি রাজি হয়েছেন, তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান। আপনি কি চান? বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট। এইখানেই আমি একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও। দেখেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন, আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না, এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান। এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে, তিনি যখন এই স্ট্যাটাসটি দিলেন, কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই, হেডলাইনটা দেখেছি যে
স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য এরকম বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায়। রাইট। তো এখন এটা আপনার আমি বলাটা এক ধরনের, আরেকজন বলাটা এক ধরনের, সরকার একজন উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে। তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক, আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র, ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি, তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই। এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ। সেই ক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস 6 মাস, সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য যে কমিশন, তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে। সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেটা কিন্তু অস্বাভাবিক না। নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচনবিহীন দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। আমরা মনে করি যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে। কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর, দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন। এ নিয়ে কি বলবেন? গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা? আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে। আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন, কখনো সমালোচনা করেন, কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন, কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন, কখনো নাহিদদের প্রশংসায় ভাসান, আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পদ ছাড়তে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন। আমি মনে করি এর সবই ঠিক আছে। আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন, বিকালে এক কথা বলছেন? এইটার ইন্টারপ্রিটেশন কি এরকম হতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন? জনাব নুরুল হক নূর। রাইট, এইখানে একটা কথা পরিষ্কার যে দেখেন, আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং দর্শক জানে। এখানে একটা বাস্তবতা হচ্ছে, যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদ্দশার সরকার পরিবর্তন হবে না, সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনিয়ার। আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি, জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে, সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন, সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। 5ই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে, কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোণঠাসা ছিল, প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না, এখন সবাই যেটা ওপেন ফিল্ড পেয়েছে, কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে, যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায়। আগে যেটা আওয়ামী লীগ করেছে, যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে, এবং আপনি দেখেছেন কি হাস্যনষ্ট করেছে গত 7টি বছর। এখন অনেক কিছু বলেছে, কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে। সর্বশেষও যে জাতীয় সংলাপ হয়েছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন, তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে, দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে। যেখানে একজন উপদেষ্টা নাই, একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন 3টা, সরকারটা চলবে কিভাবে? কাজেই যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান, আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার, পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন। যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি 2 বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি, এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে 2 বছরের জন্য জাতীয় সরকার। যেহেতু জাতীয় সরকার হয়নি, এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলয়ের লোকজনের, এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে, আবার এনসিপির 2জন উপদেষ্টা আছে, তো এনসিপি সরকারের থেকে দল বানাবে, সরকারি সুবিধা নিয়ে দল বানাবে, এটা কি কোনো দল মানবে? যেই কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা 2 বছর জাতীয় সরকার, এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায়, তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, অন্যথায় তারা পারবে না। কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু
নতুন সুবিধাভোগী লোকও তৈরি হয়েছে, যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি, রাজপথে দেখিনি, এখন তারা সমন্বয়ক, বড় বড় নেতা। এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে, যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিন নুর সকালে এক কথা বলে বিকেল এক কথা বলে। সোশ্যাল মিডিয়া একেবারেই এটা অনেকের উদ্দেশ্যপূর্ণভাবে ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য, চরিত্র হনন করার জন্য। এইটুকু আমরা বলতে পারি। খালেদ ভাই, আপনাকে আওয়ামী লীগের আমলে আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রামে এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে। এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগের দালাল কাছাকাছি দোষ বলে। অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি, এখন আবার আমরা গালি দিচ্ছি। এই যে আমাদের যে একটা স্বভাব, এই যে একটু বলি খালেদ ভাই, এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব, আমার পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলে গালি, এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি, আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এগুলো কিন্তু টেকসই হবে। আমাদের মানসিকতার পরিবর্তন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নূর, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতি অনেক ওলটপালট হয়েছে, কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে। সেইটার ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বাংলাদেশ চাইছেন তাদের আগ্রহে একটা জোট হতে পারে। এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে, আর এক অংশ আরেকটা দল করছে, সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে, এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি বা অতি রঞ্জন বা অতি প্রচার। একটা দল গঠন করেছে, তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই, রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন, আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক, রাজনৈতিক ভাবে তারা গড়ে উঠুক, সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট। আবার এইদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট, হ্যাঁ বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা সরকারে ছিল, আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় 42টি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিব ভাই সহ আমরা যে যুগপৎ আন্দোলন করেছিলাম, 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনের আগেই দিয়েছিলাম, সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্য আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোনো পরিকল্পনা নাই, তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে। কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না, তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল, আমরা যারা একটা নতুন রাজনীতি চাই, পরিবর্তন চাই, যারা একটা ইতিবাচক ভাবে আগামীর বাংলাদেশকে দেখতে চাই, তারা যদি একটা সরকার গঠন করতে পারি, নির্বাচন একটা জোট গঠন করতে পারি, সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে। সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধহয় এখনই সময় না, কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে, ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে। আমি সরল ভাবে এটা মনে করি মেরুকরণের এখনো অনেক সময় বাকি, অনেক জল অনেক দিকে গড়াবে আমার মনে হয়, যদি সময় যত যাবে তত। আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায়, সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়েন না। আমরা এনসিপি রে যেমনি করে ধরি, মানে নতুন রাজনৈতিক দলরে, যে তোমরা ইফতারে টাকা পাইছো কই, গাড়ির শোডাউনে টাকা পাইছো কই, তোমরা বাসা ভাড়া কেমনে দেও, তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, এবং আমরা দেখাই যে আমরা চাই না যে ওরা এগুলি করুক, কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? এক। দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি, তাহলে তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না। মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে। আমরা কি তার জন্য রেডি আছি নূর, নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্শ? আপনার কাছে কি মনে হয়? না, এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে, আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন, আপনার আমার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে, যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে। তো এই যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ, সে যে জীবন দিয়েছে বা মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা। তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না, কোনো এমপি মন্ত্রীর ছেলেও না, এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি। তারা একটা সুন্দর দেশ, একটা সুন্দর ব্যবস্থা, এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল। সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি? এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবেই তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা পরিষদে গিয়েছেন, 1 জন পদত্যাগ করেছেন, 2 জনে আছেন, তো জবাবদিহিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে। তারা তো সরকারে আছে, সরকারের পার্ট। আমি কিংবা সাকিব ভাই বিএনপি তো সরকারের পার্ট না, কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে। সেইখানে
তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে, একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে, আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে, কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া, আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে, তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে, তাহলে তো এটা ক্রিটিসাইজ করবেই। এবং এখানে এতদিন হয় নাই 50 বছরে, তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই, তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নাই। মানুষ তো একটা পরিবর্তন চায়, সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি। আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে, আমরা সেই সিস্টেম চালু করবো। আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি, এই যে কালো টাকার যে নির্বাচনে আধিপত্য, কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না, নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না। আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয়। কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন, এই সরকার ক্ষমতা এসেছে আজকে 8 মাস, সরকার শুরুর দিকে এসেই বোমা ফাটিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে যে উপদেষ্টারা আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে। কয়জন উপদেষ্টা দিয়েছেন? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন, কয়জন বলেছেন? তো এই সরকারও তো রাজনৈতিক সরকারের মতো, তাহলে শেষ পর্যন্ত কাউকে তুষ্ট করার জন্য যে না আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীর বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না। এই সরকার, এই যে গণ অভ্যুত্থানে একটা সরকার, তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সুচিকিৎসা। অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। কারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপও নিতে পারে নাই, বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায়, সেনানিবাস থেকে 626 জন পালিয়ে যায়। আমরা